আর্টটা ভাইরাল হলেও এই আর্টটা কোথা থেকে ভাইরাল হয়েছে এবং এই আর্টটা কে করেছে সেটা অ্যাকচুয়ালি মানুষ আসলে জানতো না। ফ্যাসিস্টকে কিভাবে আহ, পতন ঘটাতে পারে কয়েকদিনের মধ্যে, এটার একটা বহিঃপ্রকাশ। জুলাই এবং আগস্টে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান হয়েছিল 9 দফা থেকে 1 দফায় পরিণত, সে জাতীয় পতাকায় 1 দফার যে আর্টটি তৈরি হয়েছিল মধ্যরাতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় সারা বাংলাদেশ এবং বিশ্বে। সে আর্টটি যিনি করেছেন এবং কীভাবে করেছেন কথা বলবো আমরা তার সাথে। প্রথমত যখন সরকার তখনও যখন পদে ছিল তখন এই আর্টটা ভাইরাল হলেও এই আর্টটা কোথা থেকে ভাইরাল হয়েছে এবং এই আর্টটা কে করেছে সেটা অ্যাকচুয়ালি মানুষ আসলে জানতো না। আমি আমি আমার আহ, কোনো ক্রেডিট নেওয়ার ইচ্ছা ছিল না বলেই হচ্ছে গিয়ে আমি আর্টটাকে ফুল ওয়াটারপ্রুফ আমি এর মধ্যে দেইও নি। এবং এই আর্টটাকে কিভাবে সবার সামনে পৌঁছানো যায় এইটার উপরই আমি লক্ষ্য রেখেছি যে আমি হচ্ছে গিয়ে এই আর্টটা করার পরে এখানে আমার কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়নি। তার কারণ হচ্ছে গিয়ে আমি সম্মুখে আসিনি কখনো। আমি আমার মতো করেই আমার আর্ট চালিয়ে গিয়েছি। সমগ্র বাংলাদেশের ইন্টারনেটকে শাটডাউন করে দেওয়া হয় তখন আমরা হয়তো জানি যে অ্যাকচুয়ালি কি ঘটতেছে, বাট সমগ্র বাংলাদেশে কি হচ্ছে সেটা নিয়ে আমাদের একদম কোনো ধ্যান ধারণা অ্যাকচুয়ালি ছিল না যে আসলে পরিস্থিতিটা যে কতটুকু ভয়াবহ হয়ে যাচ্ছে। তো যখন 5 দিন পর ইন্টারনেটটাকে আবার সচল করা হয় তখন হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় ভিডিও সার্কুলেট হওয়া শুরু করে যে আসলে ঘটনার ভয়াবহতা কত নির্মম। এবং আমাদের বিগত রেজিমের যে সরকার ছিল তারা কত ভয়াবহভাবে আমাদের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষদের উপর আহ, অত্যাচার কিংবা তাদেরকে গুম করে কিংবা তাদের উপর বিভিন্ন রকমের আঘাত করে সেগুলোকে আহ, কি বলে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আর কিন্তু তবে সেই ভিডিওগুলো সার্কুলেট হয়ে যাওয়াতে অ্যাকচুয়ালি সত্যতা চোখের সামনে এসে পড়ে সবার। তো এখান থেকেই আমার মনে এক রকমের কি বলে আহ, ক্ষোভ, রাগ এগুলো জন্ম নিতে থাকে। আর আমি একজন যেহেতু আর্টিস্ট, আমার আর্টের পেজ আছে, সেখানে আমি আগে রেগুলারলি, এখন রেগুলারলি না হলেও আগে রেগুলারলি বিভিন্ন রকমের আঁকাআঁকি করতাম। এখান থেকে পরে মনে হলো যে না, আমার এ নিয়ে কিছু একটা তৈরি করা উচিত, আমার প্রতিবাদের ভাষা আমার আর্টের মাধ্যমে তুলে ধরা উচিত। তো সেখান থেকেই হচ্ছে গিয়ে এই আর্টটাকে অ্যাকচুয়ালি করা হয় আগস্টের 2 তারিখে রাতের বেলা। ঠিক তখনও অ্যাকচুয়ালি 1 দফাটা ঘোষণা অফিসিয়ালি নাহিদ ভাই করেনি। তো তখন মানুষের মনে, সবার মনে এক রকমের কথা চলতেছিল যে আসলে যে 9 দফার ঘোষণা করা হয়েছে সেটা অ্যাকচুয়ালি কোনো সমাধান না, এটার সমাধান 1 দফা। আমাদের সকলেরই এক রকমের মনের কথা ছিল এটা। আমরা যারা ছিলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে, আমরা যারা আওয়াজ তোলার চেষ্টা করেছি, আমরা সবারই একটা কথা ছিল। তো এই একটা কথাকে হচ্ছে গিয়ে সবার যেন আহ, প্রতিবাদের ভাষা আরো কি বলে স্পষ্ট হয়, এই স্পষ্টতা লক্ষ্যে হচ্ছে গিয়ে আমি এই আর্টটাকে তৈরি করি। আর এটার কনসেপ্ট অ্যাকচুয়ালি আসছে কিভাবে যে আমাদের সমগ্র বাংলাদেশ যেহেতু আহ, এক, আমাদের সবার দাবিও এক, আর আমরা সবাই এখন একত্র হয়ে এই সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত আছি। তো এর থেকে এই একের কনসেপ্টটা আসছে যে এখানে যে একটা আমরা দেখতেছি এটা শুধুমাত্র 1 দফা দাবিকেই অ্যাকচুয়ালি প্রতিনিধিত্ব করে না, এটা প্রতিনিধিত্ব করে সমগ্র বাংলাদেশের একতাকে। এবং সমগ্র বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে যে একটা কি বলে ফ্যাসিস্টকে কিভাবে পতন ঘটাতে পারে কয়েকদিনের মধ্যে, এটার একটা বহিঃপ্রকাশ বা আহ, প্রতিরোধের ভাষা বা প্রতিবাদের ভাষা ছিল এটা। এখান থেকেই মূলত আমি এই আর্টটা করার মোটিভেশন পাই এবং আমার মনের মধ্যে থাকা যে ক্ষোভ কিংবা রাগ সেটাকে বহিঃপ্রকাশের জন্যই এই ডিজাইনটা সেদিন রাতে করা। এই আর্টটাকে অ্যাকচুয়ালি করা হয় তখন আমার মধ্যে ভয়ভীতি কাজ করছিল কিনা, একদম সত্যি কথা যদি বলি, হ্যাঁ, মনের মধ্যে একটা শঙ্কা তো থেকেই যায় যে এই রেজিমের সরকার যদি কোনোভাবে থেকে যায় তাহলে তারা অবশ্যই আহ, কোনো না কোনো একটা ব্যবস্থা নেবার চেষ্টা করতো, যারা হচ্ছে গিয়ে আওয়াজ তোলার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে। কারণ আমরা শুনেছি যে যখন এই আন্দোলনগুলো ঘটে তখন আমাদের অনেক ছাত্রছাত্রী ভাইদের বাসা পর্যন্ত তারা গিয়েছে, তাদের বাসা পর্যন্ত থেকে ধরে নিয়ে আসছে যারা আন্দোলনকারী ছিল, যারা সম্মুখে আন্দোলন চালিয়ে গিয়েছিল, তাদেরকে অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই ভয়টা আমার অবশ্যই ছিল যে
আমার পরিবার কিংবা পরিজন কিংবা আমার নিজের উপর কোনো আহ, ক্ষতি হয় কিনা। আর কোনোভাবে যদি এই সরকার থেকে যেত, তাহলে অবশ্যই আমারও মনে হয় যে এখানে হ্যাঁ পরবর্তীতে খুব বাধা বিপত্তি হয়তো আসতে পারতো। আর হচ্ছে গিয়ে তাই এখান থেকে উতরানোর এই একটাই হচ্ছে গিয়ে যে এই ফ্যাসিস্ট সরকারের অবশ্যই পতনটা অনিবার্য ছিল। বিগত সময়ের মধ্যে যদি বলতে যাই, আর্টিস্টদের যারা বিভিন্ন রকমের বিষয় নিয়ে লেখালেখি করে কিংবা আঁকাআঁকি করে, তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইন নামক একটা প্রহসনের মাধ্যমে তাদেরকে জেলের মধ্যে আটকে রাখা কিংবা তাদের উপর বিভিন্ন রকমের হুমকি প্রয়োগ করে তাদের চিত্রকর্মগুলোকে সোশ্যাল মিডিয়া থেকে নামিয়ে ফেলা, এগুলো আমরা বহুবার দেখেছি। এবং এরকমের বিভিন্ন হেডলাইন হচ্ছে প্রত্যেক দিনই আমাদের সামনে আসতো। তো সেখানে ধরতে গেলে আর্টিস্টদেরকে যে বাক স্বাধীনতা আছে বিভিন্ন বিষয় নিয়ে যে তাদের লেখালেখি করা কিংবা চিত্রকর্ম আঁকা, এগুলো আগের ছিল না একদম। এখন যদি বলতে যাই, সেই স্বাধীনতাটা এখন খুবই বেশি। এখন আমি বলতে পারবো যে মানুষ তার মনের ভাবকে সম্পূর্ণরূপে ফেসবুকে প্রকাশ করতে পারছে। এবং এই যে আগে যে একটা ভয় কাজ করতো যে আমি এটা পোস্ট দিলে কোনো সমস্যা হবে কিনা কিংবা সরকার থেকে কোনো বাড়তি চাপ আসবে কিনা, সেটা আমার মতে এই মুহূর্তে অনেকটাই কমে গেছে। আর আগামী বাংলাদেশের মধ্যে আমি আশা করব যে বাক স্বাধীনতাটা যেন আরো কি বলে আরো হচ্ছে গিয়ে ভালো হয়। বাক স্বাধীনতাটার যেন মানুষ আরো প্রয়োগ করতে পারে। আগামী বাংলাদেশ আমি চাই যে তারুণ্য নির্ভর হোক। আগামী বাংলাদেশ যেন তারুণ্য যেন সেই বাংলাদেশকে নতুন একটা পথে নিয়ে যেতে পারে। আমাদের সবার সেজন্য সহযোগিতা দরকার।